দেখা যাচ্ছে? আসছে। ওকে, তো যেটা বলছিলাম কন্ট্রোল চার্টের ব্যাপারে, যে কন্ট্রোল চার্টটা কি, এটা কিন্তু আসলে আমাদের বেসিক টুলের মধ্যে একটা কিন্তু হচ্ছে কন্ট্রোল চার্ট, এবং এটা কি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে খুব সুন্দর ব্যবহার হয়, এবং এখানে ডাটাগুলোর ভেরিয়েশন ভালো মতো বোঝা যায়। ফিজিক্যাল ছবি যদি কেউ মনে রাখতে পারি, কন্ট্রোল চার্টটা মনে এরকম ছিল, একটা লিনিয়ার লাইন ছিল, সেটা হচ্ছে সেন্ট্রাল লাইন, একটা ছিল আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট, তাই তো? আর আমার ডাটাগুলোকে আমি পুট করছিলাম যে সেইটা আসলে কোন লিমিটের মধ্যে চাই, তাই না? সেই ডাটাগুলোকে লাইক আমি যদি র্যান্ডমলি বলি, প্রথম ডাটাটা হয়তো এখানে পড়লো, পরেরটা পড়েছে এখানে, পরেরটা পড়েছে এখানে, পরেরটা পড়ছে এখানে, পরেরটা আবার পড়ছে এখানে, আবার এখানে। তো এই যে ডাটাগুলোকে আমরা ভেরিয়েশন, এখন কন্ট্রোল চার্ট থাকলেই কিন্তু আসলে জেনারেলি ডাটাগুলোর কি হবে, আমরা এইগুলা পুট করার পরে কি করছি, আমরা এগুলাকে যোগ করে দিই পয়েন্ট গুলাকে, তাই না? এটাই কিন্তু আমার ফাইনালি কন্ট্রোল চার্ট তৈরি হয়েছে। তো এই যে ড্র করাটাও কিন্তু তোমরা তখন কিন্তু করেছিলা ফার্স্ট সেমিস্টারে, আমি যখন কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে একটা চ্যাপ্টার পড়াই তখন এটা কিন্তু দেখিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে আসলে এটা কিসের উপর ইয়ে করে, এটা আসলে স্পেসিফিক একটা টাইম হরিজন, মানে কাউন্ট বা একটা স্পেসিফিক টাইম পর পর আমি এটা যখন ডাটা নিচ্ছি সেটা দেখতে যাচ্ছি যে ডাটাটার মধ্যে কতটা ভেরিয়েবিলিটি বা চেঞ্জেস আসতেছে। এখন এই চেঞ্জেসটার মধ্যে আমরা যে যে কথাটা বললাম যে আমাদের সেন্ট্রাল লাইন থাকবে, একটা আপার কন্ট্রোল লিমিট থাকবে, আর একটা কি থাকবে, লোয়ার কন্ট্রোল লিমিট থাকবে। এই যে আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিট বা সেন্ট্রাল লাইন, এই লাইনগুলা কিন্তু আমরা কিভাবে তৈরি করব, হিস্টোরিক্যাল ডাটা থেকে। হিস্টোরিক্যাল ডাটা থেকে কি করব, এই ধরনের লাইনটাকে আমরা রিপ্রেজেন্ট বা ড্র করার চেষ্টা করব, এবং এটা থেকে আমরা ডাটাগুলো যখন পুট করব তখন আমরা বুঝতে পারবো যে প্রসেসের যে ভেরিয়েশন, প্রসেসের ভেরিয়েশন টুকটাক কিন্তু হবেই। সেই ভেরিয়েশনটা ইন কন্ট্রোলে আছে নাকি এটা আউট অফ কন্ট্রোলে চলে গেছে, মানে খুব বেশি ভেরিয়েশন এসে গেছে। টুকটাক ভেরিয়েশন কিন্তু হবেই, কেন ভেরিয়েশন হবে সেগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো একটু পরে। মোট কথা এই যে ভেরিয়েশনটা হচ্ছে, এই ভেরিয়েশনটা কতটুকু মানে টলারেট করতে পারি আমরা, সেটা নিয়ে কিন্তু আসলে এখানে আমরা বেসিক্যালি আলোচনা করছি। কেন কখনো স্কোর করি, কারণ আমরা পেইড করতে চাই যে আমরা যে ডাটাগুলো আমরা নিয়ে ই করলাম, প্রসেসটা কি স্ট্যাটিস্টিক্যাল ইন কন্ট্রোল আছে নাকি আউট অফ কন্ট্রোলে চলে গেছে। ইন কন্ট্রোলে যদি থাকে তাহলে কিছু কজেস নিয়ে এখানে চিন্তা করতে হয়, বা আউট অফ কন্ট্রোলে গেলেও কিছু কজেস নিয়ে চিন্তা করতে হয়। দুটা কজ, একটা হচ্ছে কমন কজ আর একটা হচ্ছে স্পেশাল কজেস। একটা কি কমন কিছু কজেস এর কারণে কিন্তু ভেরিয়েশন হবে, আর একটা হচ্ছে স্পেশাল কজ। এই দুটা কজের কারণে হবে। এখন দুটো কজ নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো। মোট কথা এই সবগুলো মিলিয়ে আমরা কিন্তু কি করি, আমাদের কন্ট্রোল চার্টকে আমরা রিপ্রেজেন্ট বা ড্র করার চেষ্টা করি। তো বেসিক কন্ট্রোল চার্টের মধ্যে তাহলে কি কি জিনিস থাকে, তিনটা জিনিস থাকে, বা দুটা জিনিস, বই অবশ্য দুটা বলেছে যদিও, কিন্তু জেনারেলি তিনটা। একটা হচ্ছে আপার কন্ট্রোল লিমিট, একটা হচ্ছে লোয়ার লোয়ার কন্ট্রোল কন্ট্রোল লিমিট, লিমিট, আর হচ্ছে একটা সেন্ট্রাল লাইন। সেন্ট্রাল। সেন্ট্রাল লাইন, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু কন্ট্রোল চার্ট গঠিত। এবং তোমরা যেই টাইপের কন্ট্রোল চার্ট করেছিলা সেটা কিন্তু ছিল আসলে অ্যাট্রিবিউট টাইপ, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো দেখো এখানে ইকুইপমেন্টের ব্যাপার আছে, যে কি কি জায়গায় আমরা ব্যবহার করতে পারি ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস পড়েছি, তারপরে আমরা ম্যানুফ্যাকচারিং পড়েছি, ম্যাটেরিয়ালস পড়েছি। তো ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে বা যেগুলোর ক্ষেত্রেই বলি, টুল ওয়্যার টার্মটা কি কখনো আমরা পড়েছি বা শুনেছি? টুল ওয়্যার ম্যানুফ্যাকচারিং এ সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা। পড়া হয়নি? না স্যার। আচ্ছা, টুল ওয়্যার হওয়ার পড়া হয়নি। আচ্ছা, মেশিন ভাইব্রেশন তো বুঝি। জি স্যার। মেশিন ভাইব্রেশন মানে হচ্ছে মেশিনের বিভিন্ন কারণ, আমরা যখন ফ্যান চলে এটাও কিন্তু একটা ভাইব্রেশন জেনারেট করে। যে কোনো প্রোডাক্ট মেশিনই যখন চলে তার কিন্তু এটা কিন্তু মোমেন্টাম ক্রিয়েট করে, যেটা আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়াল জানি মোমেন্টাম, সেখান থেকে কিন্তু ভাইব্রেশন জেনারেট হয়। তো এইগুলোর কারণে কিন্তু আমাদের ইকুইপমেন্টের ভেতরে কি হতে পারে, ভেরিয়েশন আসতে পারে। টুল ওয়্যারের যে ব্যাপারটা, মনে করো আমি একটা আপেল কাটবো, আপেল কাটার জন্য টুল কি আমার, নাইফ। নাইফ। নাইফটার ধার, ধারটা কিন্তু সবসময় বা যেটা ওটা যে শার্পনেসটা সবসময় কিন্তু একরকম থাকবে না। ওটা যখন নাইফটা অনেক ব্যবহার হবে ওটার কি হবে, ওয়ার আউট হয়ে যাবে, ওই ধার পড়ে যাবে, যেটা আমরা বাংলা ভাষায় বলি ওয়ার আউট হয়ে যাবে না, ধার পড়ে যাবে, তখন কি করতে হবে, এটাকে আবার ধার দিতে হবে। তো এটাকেই বলা হচ্ছে টুল ওয়্যার। আমরা যখন লেদের টার্নিং করি বা কাটিং করি, লেদ বারবার যখন ইউজ করা হয় টুলগুলা, কাটিং টুলগুলা, তখন টুল বারবার ইউজ করার কারণে কি হয়, ওটার টুলের মাথাটা ওটা
রাফ হয়ে যায়, শার্প থাকে না, মানে তখন টার্নিং করতে গেলে ফিনিশিংটা ভালো হয় না। তাহলে ওটাকে আবার কি করতে হয়, ফিনিশিংটা করা ঠিক পাওয়ার জন্য ওটাকে আবার মেরামত করতে হয়। কিভাবে মেরামত করতে হয় মনে আছে? গ্রাইন্ডিং হলে ঘষে নিতে হয় না? গ্রাইন্ডিং। হ্যাঁ, গ্রাইন্ডিং হলে মাথাটা ধসে নিলে কিন্তু ওটা একবারে মজবুত হয়ে যায়। তো এটা কিন্তু ইকুইপমেন্টের জায়গায় আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল যে আসতেছে, র মেটেরিয়াল বা প্রোডাক্ট, সেটা কোয়ালিটি লেভেলটা কেমন সেটা নিয়ে কথা বলতে পারি। তারপর টেম্পারেচার, যে আমরা যে এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্টের টেম্পারেচারটা কেমন, এই টেম্পারেচারটা কিন্তু ভেরিয়েশন টুকটাক হবে। প্রেসার, যেমন দেখো সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি যদি বাসার রুমের মধ্যে এসিও চালিয়ে রাখো, স্টিল রুমের টেম্পারেচার এক জায়গায় থাকবে না, টুকটাক ভেরিয়েশন হবে। একটু আগে হয়তো বা 22 ছিল, একটু পরে হয়তো বা 23 হয়ে যাবে, একটু পরে 23 হয়েছে, একটু পরে 19 হয়ে যেতে পারে, যদি তুমি এসিটাকে অটোতে দিয়ে রাখো। আর যদি কক্ষ তাপমাত্রায় হয় তাহলে তো বিদ্যুৎ মানে আলোর কারণে বা রোদের কারণে কিন্তু টেম্পারেচার বাড়া কমার একটা ভেরিয়েশন থাকেই, তাই না? এটা গ্র্যাজুয়ালি কেমন হবে, এটা কিন্তু হয়তো বা দিনের শুরুতে কম থাকে, আস্তে আস্তে বেড়ে যায়, আবার সন্ধ্যার পরে কমতে থাকে। আবার কি হয়, সাইকেল গাড়ি এইভাবে কিন্তু ভেরিয়েশন হতে থাকে। এবং এর বাইরেও একটা ব্যাপার হতে পারে যে একটা অপারেটর যে কাজ করতেছে তার ইমোশনাল ব্যাপারটা এবং তার ফিজিক্যাল স্ট্রেংথ একরকম হয়। যেমন আজকের দিনের লাস্ট ক্লাস এটা, আমি ফিজিক্যাল ভাবে টায়ার্ড, কারণ আমার এটা 3য় ক্লাস, রোজার ব্যাপার 3য় ক্লাস। ইভেন তোমরাও টায়ার্ড, তোমাদের এটা দিনের কত ক্লাস? না, তোমাদের আজকে আসলে বেশি ক্লাস হয়নি, এটা 2য় ক্লাস। কিন্তু যদি 5টা ক্লাস হতো, স্বাভাবিকভাবেই কিন্তু কম্পারেটিভলি এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা বা কানে শোনা আসলে কিন্তু যতই ভালো ভালো হোক বা অনলাইন হোক, কিন্তু অত সোজা না, টাফ। এই কারণে একটা মানুষের কিন্তু কনসেন্ট্রেশনের ভেরিয়েশন আসতে পারে। আমি সকালবেলা 9টার সময় এই ক্লাসে যেরকম এনার্জি থাকে আমার শরীরে, ডেফিনেটলি বিকাল এখন 2টা 15 সময় একই এনার্জি নাই। তার মানে এটাও কিন্তু ভেরিয়েশন আসতেছে, আমার মধ্যে ভেরিয়েশন কেন আসতেছে, আমার ফিজিক্যালের ব্যাপার। আবার কিছু ইমোশনাল ইস্যু হতে পারে। আমরা মানুষ, আমাদের মানে আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকের কিন্তু ইমোশন আছে। ইমোশনাল অনেক ইস্যুর কারণে একজন মানুষের পারফরমেন্সের ভেরিয়েশন আসতে পারে। মনে করো কোনো ইস্যুর কারণে, মনে করো তুমি একটা পারিবারিক কোনো কারণে আজকে টেনশনে আছো, তোমার যতই যাই হোক আজকে ক্লাসটাতে তুমি থাকতে পারো, হয়তো বা তোমার মনোযোগ থাকবে না ঠিক মতো, বা তোমার কথাগুলো এলোমেলো হবে, ঠিক আছে? এটা কিন্তু ভেরিয়েশন এইগুলা কারণে হতে পারে। এগুলা কিন্তু এইসব জায়গাগুলোতেই আমরা কিন্তু কি করি, কন্ট্রোল চার্ট ব্যবহার করি, যেখানে স্মল বা লার্জ স্কেলে ভেরিয়েশন আসতে পারে। তো বেসিক কম্পোনেন্ট গুলো বলেই ফেললাম, সেন্টার লাইন থাকবে, লোয়ার এন্ড আপার লিমিট থাকবে, এবং পারফরমেন্স ডাটাগুলোকে টাইম হরিজনে আমি কি করব, ফ্রিকোয়েন্সি সাপেক্ষে ডাটাগুলোকে পুট করব, সেটার ব্যাপার থাকবে। সো এটাই দেখতে একটা কন্ট্রোল চার্টের মতো। কন্ট্রোল চার্টটা দেখে মনে হচ্ছে কি প্রসেসগুলো কি ইন কন্ট্রোল নাকি আউট অফ কন্ট্রোল? স্যার ইন কন্ট্রোল। ইন কন্ট্রোল। অলরেডি আমরা শিখিয়েছিলাম কন্ট্রোল চার্ট, সো আমার মনে হয় না এটা নিয়ে আমার খুব বেশি সময় নষ্ট করতে হবে, অলরেডি তোমরা বুঝতেই পারছো প্রসেসটা ইন কন্ট্রোল। তারপরেও কিছু প্যারামিটার আছে, সেটা দেখে বোঝা যায় আসলে প্রসেসটা ইন কন্ট্রোল আছে না আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। 8টা ফর্মুলা আছে, আমরা লাস্টে কথা বলবো। তো জেনারেলাইজ ভাবে আপার কন্ট্রোল লিমিট মানে আমরা কি, এখানে মিউ, মিউ মানে যেন কি, আমরা লাস্ট সেমিস্টারে মিউ চিনেছিলাম। মিউ স্যার মিন। মিউ মানে মিন, মিন মানে এটা হচ্ছে পপুলেশন মিন। এটা কি পপুলেশন মিন। পপুলেশন মিন। আর এক্স বার কি ছিল, স্যাম্পল মিন, স্যাম্পল মিন। মনে আছে? এগুলা জি কিন্তু স্যার। টুকটাক এখানে স্ট্যাটিস্টিক্স কিন্তু ঘুরে ফিরে চলে আসবে বিভিন্ন জায়গাতে। তো এখানে হয় কি, জেনারেলি আমরা মিউ নিয়ে কাজ করি, কিন্তু যখন স্যাম্পল নিয়ে কাজ করব তখন আমরা এক্স মিউ এর জায়গায় কি লিখবো, এক্স বার লিখবো। এক্স বার এই ব্যাপারটা কিন্তু আসবে বা কিছুদিন পরে আসবে। আর এখানে হচ্ছে সিগমা, সিগমাটা যেন কি, সিগমা হচ্ছে স্যার ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এখন এই যে আপার কন্ট্রোল লিমিটটা কি হয়, কে কে একটা কনস্ট্যান্ট, সেটা আমরা কখনো 3 সিগমা নেই, কখনো 6 সিগমা নেই, কখনো 1 সিগমা নেই, কখনো 2 সিগমা নেই, এইভাবে হয়। তোমাদের যে পি চার্ট পড়িয়েছিলাম আর সি চার্ট পড়িয়েছিলাম, আমি যতদূর মনে করতে পারছি, তো ওখানে কিন্তু 3 ছিল, ফর্মুলার মধ্যে 3 ছিল, রুট ওভার দিয়ে, তার সাথে রুট ওভার দিয়ে আমরা সিগমার পার্টটা ছিল, 3 ছিল, তার মানে তখন আমরা 3 সিগমা নিয়েছি। মনে রাখবা কন্ট্রোল চার্ট জেনারেলি আমরা 3 সিগমা কনসিডার করি। তার মানে এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন, আর উপরটা কি আপার কন্ট্রোল লিমিট, মানে প্লাস কে সিগমা, কে এর ভ্যালু 3 যদি নেই এইভাবে, আর নিচেরটা কি মাইনাস কে সিগমা মানে লোয়ার কন্ট্রোল লিমিট। সো ভেরিয়েশনটা ডেফিনেটলি হবে, এতক্ষণ ধরে বলছি কেন ভেরিয়েশন হবে, দু রকমের ভেরিয়েশন আসতে পারে, সেটা নিয়ে এখন কথা বলছি। একটা হচ্ছে কমন কজেস, মানে সেটা ভেরিয়েশন হবেই। র্যান্ডম কজেস, যেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে না, এবং আনঅ্যাভয়েডেবল। যেমন সকালবেলা তোমার শরীরের ওজন
আর বিকাল বেলা তোমার শরীরের ওজন, দুইবার যদি মাপো ডেফিনেটলি 200-300 গ্রাম কম বেশি হবে, হয়তো বা 600 গ্রাম কম বেশি হবে, 1 কেজি কম বেশি হবে, এর থেকে কিন্তু খুব বেশি ভেরিয়েশন হবে না। হবে? এবং তুমি চাইলেও এটা কিন্তু কন্ট্রোল করতে পারবে না। পারবা? এটা কিন্তু চাইলেও খুব বেশি তুমি কন্ট্রোল লেভেলে রাখতে পারবে না। তার মানে এটা কিন্তু কমন কজেস, এটা হবেই। কেন হচ্ছে? সকাল থেকে আমি পরিশ্রম করছি, ছোটাছুটি করছি, আবার খাবার দাবার খাচ্ছি, পানি খাচ্ছি, তাই তো? মানে মোট কথা কি, ইনটেক হচ্ছে, আবার দেখা যাচ্ছে আমার এটা খরচও হচ্ছে। এই কারণে কি হচ্ছে, একটা ভেরিয়েশন আসতেছে, এবং এটা কমন। সিমিলারলি ওয়েট, তারপরে বললাম হচ্ছে সার্ভিস টাইম, তারপরে হচ্ছে টেম্পারেচার, একটা প্রোডাক্টের ডায়ামিটার যদি বলি, এগুলা সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমাদের কমন কজেস হতে পারে। তোমাকে লেদ মেশিনে আমি টার্নিং করতে বললাম যে তুমি টার্নিং করবা, ডায়াটা হবে যেন হয় 20 মিলিমিটার ডায়াটা হবে। এখন তুমি 20 মিলিমিটার করতে গেলে দেখা গেল যে 20 মিলিমিটারই করতে চেয়েছো, কিন্তু ভার্নিয়ার স্কেলে মেপে দেখলাম সেটা এসছে 19.9 অথবা 20.1। এটা কিন্তু হতেই পারে। এবং 0.1 মিলিমিটারের যে ভেরিয়েশন, এটা কি আমরা কি ধরবো, বলবো যে না এটার জন্য বাদ হয়ে যাবে? এটা কিন্তু কেউই করবে না, বুঝছেন না? আচ্ছা 0.1 মিলিমিটার, ইট ক্যান বি কনসিডারেড। সো এটা আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, এটা কিন্তু হবেই। ঠিক আছে? কিন্তু যদি এমন হয়, আমরা দেখলাম যে টার্নিং করতে গিয়ে আমরা 20 মিলিমিটার টার্নিং ডায়া করতে গিয়ে আমরা করেছি 26 মিলিমিটার, এটা কি আমরা বলতে পারি কমন? এবং এটা কি না স্যার। বলতে পারি ইন কন্ট্রোলে আছে? এটা কি না স্যার। কেউ বলবে? এটা সবাই বলবে দিস ইজ প্রসেস ইজ আউট অফ কন্ট্রোল। কারণ ওই যে 20 মিলিমিটার বললাম, 20-এর জায়গায় আচ্ছা 20.2, আচ্ছা 0.2 মিলিমিটার, আচ্ছা কনসিডার করা যায়, কারণ 0.2 মিলিমিটার কত, কিন্তু ডেফিনেটলি তোমার কাস্টমার 6 মিলিমিটার কি করবে না, কনসিডার করবে না। তার মানে প্রসেস ইজ অলরেডি আউট অফ কন্ট্রোল। এখন কেন 6 মিলিমিটার বড় কম বেশি কম হলো, এটা কিন্তু কমন কজের মধ্যে ফেলে দেওয়া যাচ্ছে না। এই কজটা কি করতে হবে, খুঁজে বের করতে হবে, এবং কি করতে হবে, কজটাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করতে গেলে আমরা কি করতে পারি, কিভাবে এলিমিনেট করতে পারি? স্যার ওটা ওখানেও আবার ওখানেও ফিশবোন ডায়াগ্রাম আঁকা যেতে পারে, তাই না? কেন আসলো, রিজনস, হোয়াই, কে রেসপন্সিবল ছিল, কোন ম্যাটেরিয়ালের কারণে হলো, বিভিন্ন রিজনস। তার মানে এটা স্পেশাল কজেস, নরমালি হওয়ার কথা না। কেন হতে পারে, জাস্ট আমি বলছি, তোমরা যখন স্কেল দিয়ে মাপতে গেছো তোমার দেখার ভুল হয়েছে, তুমি 26 মিলিমিটার বা নিয়ে ফেলেছো, বা হয়তো বা 27 মিলিমিটার নিয়ে ফেলেছো, এরকম হয়েছে, তো এই কারণে হয়েছে। এটা জেনারেলি আরো কারণে হতে পারে, যে সঠিকভাবে কিভাবে কাজটা করতে হয় না জানা, মানে এই কাজটা পুয়ার এমপ্লয়ি ট্রেনিং এর কারণে হতে পারে, এবং মেশিনের ইস্যুর কারণে হতে পারে। তোমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস তো এবার পড়ছো, কতদূর পড়া হয়েছে, কি কি পড়েছো নিউমেরিক্যাল অ্যানালাইসিসে? স্যার রুট কজ। রুট কজ অ্যানালাইসিস, জি স্যার। আচ্ছা। আর ক্যালিব্রেশন পড়ানো হয়নি? ক্যালিব্রেশন তো এখানে না, ক্যালিব্রেশন পড়ানো হয়েছে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোলে পড়ানো হয়েছে ক্যালিব্রেশন। মেশিন ক্যালিব্রেশন পড়ানো হয়নি? না স্যার। মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল কে নিলেন? স্যার শোয়েব রায়হান স্যার। শোয়েব রায়হান বাসিত স্যার। বাসির স্যার না, বাসির স্যার তো ল নিয়েছে। না আচ্ছা স্যার। শোয়েব রায়হান স্যার। সরি স্যার। আচ্ছা, ক্যালিব্রেশন যে ব্যাপারটা বললাম, মেশিন ক্যালিব্রেশন কি জিনিস বোঝানো হয়নি? না স্যার। মেশিন ক্যালিব্রেশন মানে তুমি বাজার থেকে 1 কেজি খেজুর কিনলা, এখন রোজার মাস খেজুর দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এখন আসলেই 1 কেজি দিল কিনা বুঝবো কিভাবে? স্যার এটা মাপতে হবে। হ্যাঁ, মনে করো তুমি আরেক জায়গায় আরেকটা দোকানে যে মাপলা, সেই মেশিনেও দেখাচ্ছে 1 কেজি, তার মানে কি 1 কেজি? ফিজিক্স বইয়ে পড়েছিলাম আমরা, মনে পড়ে দেখো, যে 1 কেজি যে ওয়েটটা, মানে যেটা দিয়ে আমরা ভর 1 কেজি মাপি, সেটা একটা স্ট্যান্ডার্ড একটা জায়গাতে তো আছে, সেখান থেকে সেটার ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে আমরা ধরি 1 কেজি বা 1 কিলো বা 1 পাউন্ড, এটা স্ট্যান্ডার্ড আছে। বিএসটিআই বা বাংলাদেশের সারা বিশ্বে এরকম স্ট্যান্ডার্ড কিছু প্রতিষ্ঠান আছে, তারা ওই স্ট্যান্ডার্ডের মতো করে কিছু ওয়েটের মতো স্টোন নিয়ে আসে, এবং সেই স্টোনটা দিয়ে ওই মেশিনে মেজার করে দেখবে। দেখা গেল যে ওই মেশিনে যখন ওই 1 কেজি 1 কিলো ওইটা ওঠানো হলো, দেখাচ্ছে মেশিনে 1 কেজি 100। তার মানে কি দুটা মেশিনে ঠিক আছে না ভুল আছে?
দুটা মেশিনে কিন্তু ভুল আছে, তার মানে তোমাকে ওজনে কম দেওয়া হয়েছে। এই যে মেজার করলাম, এই স্ট্যান্ডার্ডটা মেজার করলাম, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কম্পেয়ার করে দেখতে হয়, এটাকেই বলা হয় ক্যালিব্রেশন। অনেক প্রতিষ্ঠান আছে, বুয়েট, কুয়েট, এরাও কিন্তু মেশিন ক্যালিব্রেশন করে দেয় যে তোমার মেশিনটা আসলেই যে 20 ইঞ্চি মেজারমেন্ট দিচ্ছে এটা ঠিক আছে কি নাই। তার মানে মেশিনের যদি ঠিক না থাকে কি করতে হবে, মেশিনটাকে রিপেয়ার করতে হবে। আমি খুব অ্যাস্টনিশড হলাম যে মেশিন ক্যালিব্রেশন নিয়ে দুই একটা লাইনে বলা হলো না। এটা তো অন্তত এইটুকু কথা বললেও তো হতো, নাকি তোমরা ভুলে গেলা, বুঝতে পারলাম না। তো অন্তত এইটুকু তো মেশিন ক্যালিব্রেশন সম্পর্কে না জানলে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন তো আসলে পুরাই খালি থেকে যায়, না স্যার বলেন এটা। বলাই হয় না। আচ্ছা ঠিক আছে, এখন কি করা যাবে, এখন তো কোর্স শেষ, অন্যভাবে জানতে হবে। তো মোটামুটি যেটা বুঝতে পারছি যে আমাদের স্পেশাল যে কজগুলা সেটা কিন্তু এইভাবে আসে, যে মেশিনে কোনো ইস্যু আছে বা কোনো টুলস এর কোনো সমস্যা আছে বা এমপ্লয়িকে প্রপার ট্রেনিং দেওয়া হয় না, এমপ্লয়ি জানেই না আসলে সঠিক কোনটা ভুল কোনটা, সে এইভাবে করেছে। তো এই কমন কজগুলা আমরা কিন্তু চাইলেও কি করতে পারবো না, অ্যাভয়েড করতে পারবো না, এবং এটা চাইলেও আমরা থামাতে পারবো না। কিন্তু যেগুলো স্পেশাল কজগুলা সেটা কিন্তু কি করবে, প্রসেসটাকে আউট অফ কন্ট্রোলে পাঠিয়ে দিবে। তার মানে এটা কি করতে হবে, ইট শুড বি আইডেন্টিফাইড এন্ড শুড বি এলিমিনেটেড। আজকে এই ডেসক্রিপটিভ পার্ট শেষ হয়ে যাবে আশা করি, নেক্সট ক্লাসে ম্যাথ দেখবো এই চ্যাপ্টারে। সো এইটা হচ্ছে কার্ভটা, কোন কার্ভ বলো তো, কোন ডিস্ট্রিবিউশনের কার্ভ? নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল নরমাল স্যার। ডিস্ট্রিবিউশন। এই যে অ্যাসাইনেবল কজের কথা বলছি, মনে করো অ্যাসাইনেবল কজ হলো আমার জেনারেলি একটা ডাটা আমরা অ্যানালাইসিস করছি, মনে করো ডাটাগুলো হচ্ছে জেনারেলি হওয়ার কথা 20 হওয়ার কথা আমার স্ট্যান্ডার্ড, এখন 20-এর জায়গায় একটা 21 হয়েছে, একটা হয়তো বা 20.5 হয়েছে, আর একটা হচ্ছে 19.5 হয়েছে। তাহলে অ্যাভারেজে আমাদের কত থাকলো, 3 টাকা যোগ করলে অ্যাভারেজ মিন কত হবে, 20 হয় না? জাস্ট আমি সহজ করার জন্য আমি নিজে এইভাবে এক্সাম্পলটা দিচ্ছি, 20 হবে না অ্যাভারেজ করলে এগুলো 3টাকে জি স্যার। মিন 20। এখন মনে করো এটা হচ্ছে নরমালি এরকমই থাকার কথা, মিন এরকমই থাকার কথা, কিন্তু কোনো কারণে কি হয়েছে, আমরা যখন অ্যাসাইনেবল কজ হবে তখন কোনো একটা ভ্যালু বেশি হবে অথবা কি হবে অনেক কম হবে। মনে করো একটা এসছে 18, একটা হচ্ছে 18.5, আর একটা এসছে 17.5। এখন মিন কত, 18 স্যার। 18। তার মানে মিনটা কি হয়েছে, এই অ্যাসাইনেবল কজের কারণে মিনটা শিফটেড হয়ে গেছে, সরে গেছে, বুঝতে পারছি? এটা ছিল আমার রিয়েলি মিনটা এখানে থাকার কথা ছিল, কিন্তু এখন কোনটা হয়ে গেছে, এটা মিন হয়ে গেছে। এখন এই যে অ্যাসাইনেবল কজটা, এটাকেই কিন্তু আমরা খেয়াল করতে হবে। আমি যে কার্ভটা এঁকেছি, কার্ভটা কোন ডিস্ট্রিবিউশনের কার্ভ, নরমাল স্যার। নরমাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, জেনারেলি সবকিছু আমরা নরমাল ডিস্ট্রিবিউশনে ধরার চেষ্টা করি, কারণ বেল টাইপ কার্ভটা সব জায়গায় খুব প্রচলিত। আচ্ছা, সিমিলারলি অ্যাসাইনেবল কজে আরেকটা জিনিসও হতে পারে, কি হতে পারে, একটু আগে মিন শিফট হয়েছে কিন্তু মিন শিফট হয়নি, কিন্তু স্প্রেড কি হয়েছে, বেড়ে গেছে। স্প্রেড বেড়ে যাওয়া মানে কি, আপার লিমিট আর লোয়ার লিমিট কি হয়েছে, বেড়ে গেছে। আমি আগের এক্সাম্পলটাকে থেকেই বলি, আগের এক্সাম্পলটা কি ছিল, এটা ছিল না, জেনারেলি মিন 20ই আছে, এখানে দেখা গেল কি আমি পরের ডাটার মধ্যে একটু পরিবর্তন আনছি। মনে করো একটা এসছে 18 আর একটা এসছে 22 আর একটা এসছে 20, তাহলে মিন কত, 20 না? জি স্যার। যোগ করলে মিন 20। তার মানে আমার স্প্রেডটা কি, আমার মিন কিন্তু একই পয়েন্টে আছে, মিন সরে গেছে, এবার মিন শিফট করেছে, না স্যার। কিন্তু ডাটাগুলা অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ডিস্ট্রিবিউশন কি বলছে, দূরে দূরে আছে ডাটা। তো এই যে ভেরিয়েশনটা, এইটাই কিন্তু আমার কি করবে আসলে ডিসিশন মেকিং করতে, আমাকে সঠিকভাবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস না করলে আমরা কি করতে পারি, আমাদের কিন্তু আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবো না যে আমার জন্য কোনটা ভালো। আরো একটা অ্যাসাইনেবল কজ হতে পারে, সেটা কি, যে শেপের পরিবর্তন হয়ে যাওয়া, যে ডিস্ট্রিবিউশনটা নরমাল না থেকে হয়তোবা কাই স্কয়ার টি ডিস্ট্রিবিউশনে চলে গেল, শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। তো তিনটা ফ্যাক্টরি কিন্তু অ্যাসাইনেবল কজের ক্ষেত্রে কিন্তু কি হতে পারে, কনসিডারেশনে আসতে পারে।
সো আমরা জেনারেলি 3 সিগমা চিন্তা করি, আমরা একটু আগে বললাম প্লাস মাইনাস 3 সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাপেক্ষে, এবং 3 সিগমা ক্যাপাবিলিটি, দ্যাট মিন্স প্রসেস ক্যাপাবিলিটি নিয়ে তোমাদের এখনো পড়ানো হয়নি, যদি পড়াতাম তাহলে ইনশাআল্লাহ বোঝাতে পারতাম। 3 সিগমা ক্যাপাবল প্রসেস, যেটা যে এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে 2600 ডিফেক্টস থাকবে কতটা প্রতি মিলিয়নে, এই 3 সিগমা যদি আমরা ধরে রাখি, এখান থেকেই কিন্তু আমরা আসলে বের করার চেষ্টা করব কন্ট্রোল চার্ট। আমি আবার বলতেছি, 6 সিগমা যেখানে ব্যবহার করা হয় সেটা তো আলাদা ব্যাপার, 3 সিগমা ব্যবহার করা হয় হচ্ছে কন্ট্রোল চার্টের জন্য। 6 সিগমার কথাটাও একটু বলে রাখি, যে 6 সিগমা সম্পর্কে অনেক অলরেডি জানো। 6 সিগমাতে আমাদের 1 মিলিয়নে ডিফেক্ট থাকে কয়টা? স্যার 3টা। তিনটা স্যার। 3.4। অলরেডি তো বিভিন্ন ইন্টারনেট সার্চ করে তোমরা অনেকে এখন ইন্টারনেট আবার লেখালেখি করো, খুবই ভালো উদ্যোগ, লিখতে পারো। আবার অনেকে ট্রেনিং করেছো, বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলাতে যাচ্ছিলা। তো এই যে 3 সিগমা 6 সিগমার ব্যাপারটা, এইটা কিন্তু আমরা যে কন্ট্রোল চার্টে জেনারেলি ধরি না, আমরা 3 সিগমা ধরি। এবং 3 সিগমার ভেরিয়েশনটা কি হয়? অনেক কম ভেরিয়েশন হয়। তার মানে কি কোয়ালিটি কি অনেক বেটার, ডিফেক্টস কমে যাচ্ছে। তো এইটার কম্পারিজনটা এখানে দেখা হচ্ছে, যে নরমাল ডিস্ট্রিবিউশনের সাপেক্ষে দেখতে পাচ্ছি 3 সিগমা হলে আমাদের আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট হবে এখানে, আর 6 সিগমা হলে কি প্রসেস স্পেডটা কি আরো বড় হবে। তার মানে রিজেকশন কি 3 সিগমার জন্য রিজেকশনটা কোথায়, মানে আউট অফ কন্ট্রোলে কারা আছে? এই ডাটাগুলা, তাই তো, মানে এই ডাটাগুলা আউট অফ কন্ট্রোল। কিন্তু যদি আমি 6 সিগমার কথা চিন্তা করি, তাহলে আউট অফ কন্ট্রোল কারা আছে? খুবই সামান্য। ঠিক আছে, তো আমরা 3 সিগমা বা 6 সিগমা ক্যাপাবিলিটি একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6 প্রবাবলি আমরা পরে পড়বো। তো আপাতত কন্ট্রোল চার্টের কিছু। হ্যাঁ স্যার। স্যার বাংলাদেশের কোন ইন্ডাস্ট্রিতে বা কোনো গ্রিন বা টপ লেভেল ইন্ডাস্ট্রিতে কি 6 সিগমা অ্যাকাউন্টিং ইউজ হয়? আমি খুব একবারে অ্যাপ্লিকেশন হয়ে যে পারফেক্টলি 6 সিগমা করতে পারছে পর্যন্ত যেতে পারছে আমার জানা নাই। ঠিক আছে, 3 সিগমাই তো অনেক টাফ ব্যাপার। জি স্যার 3 সিগমা স্যার আমি ওই যে ভাবতেছি স্যার গার্মেন্টস এর যেরকম প্রোডাকশন তার গার্মেন্টসে কিন্তু আপনার ম্যাক্সিমাম 1 প্রোডাকশন সিগমাও যায় না, 3 সিগমা তো দূরে থাকলো। ওরা 3 সিগমা অ্যাচিভ করতে পারলে ওদের আউটপুট মানে লস অনেক কমে যাবে, ওরা তো ওইটা নিয়ে ওরা কনসার্ন না, তার বোঝাতেও পারে না, বোঝানো যায় না ওদেরকে। ঠিক আছে, মানে 6 সিগমার ব্যাপারটা দূরে, 3 সিগমায় গার্মেন্টস গুলো এখন অ্যাচিভ করতে পারেনি। তার মানে বুঝতে পারছি এই 3 সিগমা 6 সিগমার কনসেপ্টটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের বাইরে কেউ বুঝেই না, কেউ জানেও না। আমরাই যা জানি, আমাদেরকে পাত্তা দিতে চায় না। জি স্যার স্যার ওই যে স্যার যখন স্যার ডিফেক্ট কাউন্ট করা হয় স্যার, যে একটা গার্মেন্টস এ বা একটা ডিফেক্ট পার 1000 টা হিসাব করে, ডিএইচইউ ডিফেক্ট পার 100 ইউনিট স্যার। 100,000। হ্যাঁ 100টার মধ্যে প্রায় 2টা 3টা ডিফেক্ট তো পড়েই যায়, 2টা তাহলে 3টা তুমি 4টা। হিসাব করো 1 মিলিয়নে কয়টা হবে? ওটা তো স্যার 1 স্যার 0.5 সিগমা আন্ডারও সেটা পড়বে না, এভারেজ হিসেবে দেখা যায়। না না না, এই জন্য এটাই বলছি যে 3 সিগমা বা 6 সিগমার ব্যাপারটা, 3 সিগমা কিন্তু অনেক বড় ব্যাপার, আর 6 সিগমা তো আরো দূরের ব্যাপার। এই জন্য 3 সিগমা অ্যাচিভ করতে পারলেও আর গার্মেন্টস গুলো অনেক ভালো করতো। এখন সমস্যাটা কি, আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আছে আমাদেরকে তারা পুরোটা হাতে ছেড়ে দিতে চায় না। দুটা কারণ, একটা হচ্ছে আমরা বাঙালি, মানে আমাদের চামড়া হচ্ছে তাদের চামড়ার মতো, এই জন্য মিলে না। কিন্তু কোনো ফরেনার যদি এসে বলে আমি 3 সিগমা করতে চাই, তাকে ছেড়ে দিতে রাজি। কিন্তু এটা ট্রুলি পসিবল যে কোনো আমাদের যারা টিচার যারা আছেন বিভিন্ন ভার্সিটি, আমার কথা বলছি না, কারণ আমি হয়তো এটা নিয়ে খুব বেশি জানি না, আমাদের যারা বুয়েটের যদি প্রফেসরদের কথা বলি, তারা বিভিন্ন জায়গায় চাকরি করে এসেছে যেখানে 3 সিগমা 6 সিগমা প্র্যাকটিস করা হয়। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন স্যারের নাম জানি, তারাই বলছে আমরা যে ইন্ডাস্ট্রিতে যে বলার চেষ্টা করি ওরা আমাদের কথা দামই দেয় না, কিন্তু আমি না বলে এটা যদি কেউ কোরিয়ান ভাষায় বলে তখন তার কথা খুব দাম দেয়, শ্রীলঙ্কান ভাষায় বললে তার কথা দাম দেয়। বাংলাদেশে তো স্যার এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতেই শ্রীলঙ্কান সব হ্যাঁ কনসালটেন্ট ওই জন্যই বলো, উনি জাস্ট ফান করেই বলছেন যে আমার চাইও, এখন আমি চাইও না যে, আগে আমি চেষ্টা করেছি অনেক গার্মেন্টসে কাজ করতে যে তাদের প্রসেস ইমপ্রুভমেন্ট করে দিব বা এই ধরনের কাজগুলো করব, কিন্তু তারা ওই ফরেনার ছাড়া দেশি মানুষদেরকে অত মানে টাচ করতে চায় না। ঠিক আছে, 3 সিগমা বা 6 সিগমার কনসেপ্টের ব্যাপারগুলো, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু মানে তুমি জানলে তুমিও কাজে লাগাতে পারবে। এগুলোর জন্য তোমাকে অনেক মানে সবগুলো টুলকে খুব ভালো মতো ব্যবহার করতে জানতে হবে এবং এন্টায়ার প্রসেসটাও বুঝতে হবে। টেক্সটাইলের প্রসেসটা যদি টেক্সটাইলে ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে তো তুমি চেঞ্জ করতে পারবে না। এই জন্য 3 সিগমা 6 সিগমার ব্যাপারগুলা মানে এখনো এটা কি বলা যায় যে এখনো অ্যাচিভ হয়নি। তার মানে আমরা যদি সুযোগ পাই আমরা অ্যাচিভ করতে পারি। এই জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের অপরচুনিটি অনেক বেশি। টু বি ফ্র্যাঙ্ক, আইতে বর্তমানে আইপি থেকে টেক্সটাইল বেশি চাকরি করে। তোমরা যদি ফ্যাক্টরিতে যাও, আই ডিপার্টমেন্টে আইপি থেকে টেক্সটাইল বেশি চাকরি করে।
এই যে টেক্সটাইল বেশি চাকরি করে ওরাও এই 3 সিগমা সিগমা 6 সিগমা বুঝে না, বুঝেই না। স্যার ওরা কিছুই জানে না স্যার, ঠিক আছে, এই যে জিজ্ঞেস জিনিসগুলো করলে তোমাদের বললে পারি না। হ্যাঁ একবারে জানে না তারা। কারণ আমি কেন বলছি, আমি অসম্মান করে বলছি না, বুয়েট বুয়েট না সরি বুটেক্স আর আহসানুল্লাহ দুটো ইউনিভার্সিটি, হ্যাঁ ওই দুটো ইউনিভার্সিটিতে এই জিনিসগুলা মোটামুটি এখন আস্তে আস্তে সিলেবাসে কারিকুলামে এসছে টেক্সটাইল স্টুডেন্টদের। স্যার আর এই সমস্যাটা স্যার যখন স্যার আমরা ওই যে অ্যাটাচমেন্ট করতে গেছিলাম স্যার, প্রথমে স্যার আমাদের এই সমস্যাটা ফেস করতে হয়েছিল। হুম, যে স্যার আমরা যার আন্ডারে যাচ্ছিলাম উনি ছিলেন হচ্ছে টেক্সটাইল থেকে পড়াতো, উনি হচ্ছে শর্ট কোর্স করা ছিল। তো আচ্ছা আমাদের যখন শুনতে ইন্টার্নি করতে যাব, তো উনি আমাদের ফার্স্টে দিছিল বিভিন্ন ফেব্রিকের নামগুলো মুখস্থ করতে, এইগুলা হ্যাঁ দিছে। তো আমরা তাকে বুঝাই দিল যে স্যার আসলে তো আমরা টেক্সটাইল না, আমরা আইতে, তো আমাদের আসলে এই মানে ফেব্রিকের যতগুলো নাম আছে এগুলা আপাতত মুখস্থ না, মানে আমাদের আর কি প্রসেসটা জানতে হবে। 1 মান্থের শর্ট কোর্স, মানে ওনাকে আর কি একদিন বুঝাইতেছে যে আমরা আসলে এখানে কি করতে চাচ্ছি। আচ্ছা। উনি আমাদেরকে স্যার মানে প্রায় 1 দিন 2 দিন সময় দিছিল, মানে শুধু টেক্সটাইলের জিনিস যেগুলো আর কি ছিল, যে না এটাও ফেব্রিকের। জানাও খারাপ না, যেমন ফেব্রিক অনেক টাইপ জানা আছে, নিটিং অবশ্যই ফেব্রিক অনেক জানাটা অবশ্যই ভালো, কিন্তু ব্যাপারটা কি প্রসেস ইমপ্রুভমেন্ট করতে হলে এগুলো জানতেও হবে। কিন্তু ওই যে বললাম যে তুমি প্রপার ইনস্ট্রাকশন পাবে না, তোমার তো আসলে তুমি এগুলো জানতেছো, তোমাকে থিওরি পড়াই ফেললাম আমি, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল যারা ইমপ্লিমেন্ট করে তাদের সাথে কাজ করলে তুমি তোমার সাথে তার কমিউনিকেশনটা মিলবে, মানে যেটা বলে যে খাপে খাপে মিলবে আর কি, তখন কাজটা আগাবে। সেই জিনিসটা কিন্তু অপরচুনিটি এখন অত তৈরি হয়নি। ঠিক আছে, আমি একটা প্রতিষ্ঠানের নাম বলছি, সেই প্রতিষ্ঠানটা 3 সিগমা প্রবাবলি অ্যাচিভ করেছে আমার মনে পড়লো, এবং 6 সিগমা তারা কাজ করে। 6 সিগমা তো আসলে কন্টিনিউয়াস প্রসেস, এটা তো একদিনে হবে না। কোর্স বাংলাদেশ কিভাবে আমি বলছি, এই প্রতিষ্ঠানটা টেক্সটাইলের একটা মানে টেক্সটাইলের থ্রেড বানায়, মানে থ্রেড বলতে যারা সুতা যেগুলা এগুলা তারা ডাই করে, মানে রং করে সোজা বাংলায় যদি বলি। তো কোর্স বাংলাদেশে দুটা প্ল্যান্ট আছে, একটা প্ল্যান্ট হচ্ছে চট্টগ্রামে, একটা হচ্ছে গাজীপুরে রাজেন্দ্রপুরে। তো এই প্ল্যান্টের একজন এক্সিকিউটিভ আমার সাথে মানে আমার বস হিসেবে কিছুদিন ছিলেন, 6 মাস। ঠিক আছে, ডার্টে থাকা অবস্থায়। তো ওনার কাছে থেকে আমি যেগুলো জানতাম, উনি আবার কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি আবার আইপি না, কিন্তু কোর্স বাংলাদেশ ওদেরকে প্রতি মাসে মাসে ট্রেনিং করিয়ে করিয়ে এই টার্মগুলা শিখিয়েছে, আর আমি এটা কারিকুলামে পড়ে গেছি। ঠিক আছে, তো দেখা গেল কি মিলে গিয়ে উনি আমাকে বলে, এই তুমি তো এগুলো জানো, তুমি তো আইপির লোক। আমি হ্যাঁ এগুলো জানি। উনি আমাকে ছোট ছোট অনেকগুলা কাজ করিয়েছিলেন আমাকে দিয়ে, প্রায় 6 মাস আমি ওনার সাথে কাজ করেছি। পরে আবার উনি কোর্স বাংলাদেশ থেকে চলে এসেছিলেন, আবার ওখানেই আবার সিনিয়র পোস্টে চলে যান। কিন্তু উনি বলেছিলেন যে আমরা 3 সিগমা অনেকটা অ্যাচিভ করে ফেলেছি, 6 সিগমা আমরা অ্যাচিভ করব, কিন্তু সেটা তো অনেক সময়ের ব্যাপার, সেটা এখন হবে না। 3 সিগমার কাছাকাছি আমরা আছি। কিন্তু ওটা কিন্তু গার্মেন্টস না, ওটা কিন্তু ইয়ার্ন ডাই করা হয়, মানে এটা একটা অটোমোশন টাইপের প্রসেস। অটোমোশন মানে ম্যানুয়াল হ্যান্ড না, গার্মেন্টস তো পুরোটা ম্যানুয়ালে চলে। ঠিক আছে, তো কোর্স বাংলাদেশে জি, গুগল করে দেখবা। অটোমোশন বলতে স্যার কি বুঝাইছেন স্যার? অটোমোশন মানে বুঝো না? মানে স্যার মানে লেবার দিয়ে করাবে না, জাস্ট সবগুলো মেশিনই হবে মেশিনেই স্যার? হবে, কিছু লেবার কন্ট্রাক্ট তো লাগবে, কিন্তু লেবারের লেবার কাজটাই। আমি একটা জিনিস দেখলাম যে স্যার 5 পকেটের একটা প্রসেস, মানে সব লেবার ছাড়া মানে 6 জন লেবার রিডিউস করে একজন লেবার রাখছে, সব অটোমেশন হইতেছে, হ্যাঁ তাই হ্যাঁ, কিসের কথা বলছো? 5 স্যার 5 পকেটের একটা প্রসেস আর কি 5 স্যার। পকেটের ওই প্রসেস, হ্যাঁ। আচ্ছা, ক্রিজ, যেমন এটা কিন্তু প্যান্ট ক্রিজ করতে একটা দুইটা আচ্ছা আচ্ছা পকেট আচ্ছা, লাগাইতে হ্যাঁ একটা, এটাও কিন্তু ওগুলো ওয়ান কাইন্ড অফ অটোমেশন, মানে রোবোটিক্স এর মাধ্যমে কম্পিউটার কমান্ডের মাধ্যমে কাজগুলা করে দিচ্ছে। তোমাদের এগুলো কোর্স আছে, সামনে কোর্স আছে, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, তারপর রোবোটিক্স, থার্ড ফোর্থ ইয়ারে দুটা কোর্স আছে, এই দুটা কোর্সে এগুলো একটা ভালো ধারণা পাবা। কিন্তু ফান ফ্যাক্ট হচ্ছে টেক্সটাইলের প্রসেস বা টেক্সটাইলের কোনো ইঞ্জিনিয়ার এগুলো জানেই না, জিরো, একবারেই জানে না। এদের কারিকুলামে আমরা অনেক আগে থেকে আমরা আইপি যারা আমাদের এখানে বিএফটি আসার পর অনেকবার বলেছি, ওরা অ্যাড করতে চায় না। ঠিক আছে, আরেকটা জিনিস বলছিলাম, যে কথাগুলো বলতে বলতে অনেক কথা কথা হয়ে গেল, যে আমি বললাম যেটা, যে টেক্সটাইলে যারা তারা আইতে বেশি চাকরি করে তারা এগুলা জানে না। আমাদের বিএফটি স্টুডেন্টরা কম্পারেটিভলি বেশি জানে, বিএফটি স্টুডেন্টরা কম্পারেটিভলি বেশি জানে, কারণ ওই ওদেরকে একটা চ্যাপ্টার পড়ানো হয় এই কোর্সের উপরে, এবং সেই চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টারটা ডিজাইন করা মোটামুটি আমি আর শিহির স্যার মিলে অনেকদিন ধরে কোর্সটা নিচ্ছি, প্রায় 3 বছর 3.5 বছর হয়েছে। এই কারণে ওরা যখন ফ্যাক্টরিতে যায় ওরা আলাদা প্রিভিলেজ পায় এই টুলস গুলা জানার কারণে, জবের ক্ষেত্রে, স্যালারির ক্ষেত্রে। আর তোমরা তো 3K এর উপরে পড়বা, তো তোমাদের প্রিভিলেজ আরো বেশি হবে, কারণ যদি তোমরা এগুলাকে ইমপ্লিমেন্ট লেভেলে নিয়ে যেতে পারো। খুবই ভালো ব্যাপার হচ্ছে যে মাঝখানে লকডাউন পড়েছে, এগুলো এখন শিখবা, পরে আরো ইমপ্লিমেন্ট করার সুযোগ হবে। কন্টিনিউয়াস হয়ে গেলে কিন্তু দেখা যেত কি শিখতা আর ইমপ্লিমেন্টের ব্যাপারটা কিন্তু আগেই শেষ হয়ে যেত, কিন্তু এখন সেটা, এখন তো আর হয়তো বা সামনে 1 সপ্তাহ যাওয়ার সুযোগ হবে না, যেহেতু আবার লকডাউন দিয়ে দিয়েছে। কেউ কি যাচ্ছ এখন ফ্যাক্টরিতে? না স্যার।
জেনারেলি এখন তা যাওয়ার অবস্থাটা নাই, কারণ মানে আমি আর টিম যাচ্ছি স্যার। তুমি আর জিম যাচ্ছ, আচ্ছা যেতে পারলে ভালো, ট্রান্সপোর্টেশন বা কোনো ফ্যাসিলিটিস পেলে জেলে ভালো, যেতে পারলে ভালো, কিন্তু মোটামুটি এটা কিন্তু ইমপ্লিমেন্ট করার একটা সুযোগ আসতেছে। তো যাই হোক, মোট কথা যে এই জিনিসগুলা কিন্তু আমরা ভালো করে শিখবো, কারণ এগুলা ইমপ্লিমেন্ট করার খুব সুযোগ আছে। হাসিন স্যারের বইটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? শুধু মুখস্থ করলে হবে না, ভালো মতো বুঝে মুখস্থ করতে হবে, এটা কিন্তু চাকরিতে খুব কাজে লাগবে। সো 7-8টা টুল আছে, 8টা রুলস আছে, যেটা প্রসেসকে আমরা আউট অফ কন্ট্রোল বলতে পারি, ঠিক আছে? দেখো প্রথম রুলস, একটা পয়েন্ট 3 সিগমার বাইরে চলে যাওয়া। দেখতে পাচ্ছি 1 সিগমা, 2 সিগমা, 3 সিগমা, যে কোনো একটা পয়েন্ট, আদার এটা অথবা এটা, যে কোনো একটা গেলে কি হবে, প্রসেসকে আমি আউট অফ কন্ট্রোল ধরতে পারি। কন্টিনিউয়াসলি 9টা পয়েন্ট অথবা 9টা পয়েন্টের বেশি পয়েন্ট মিনের যে কোনো একটা সাইডে পড়া। দেখতে পাচ্ছি ফিজিক্যালি দেখে কি মনে হচ্ছে, এটা প্রসেস ইন কন্ট্রোল। ফিজিক্যালি দেখে কি মনে হচ্ছে, এটা প্রসেস ইন কন্ট্রোল না? জি জি স্যার। স্যার। কিন্তু আসলে এটা ইন কন্ট্রোল না। কেন? কারণ আমার এখানে ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে, এই জন্য মিনটা ঠিক মতো আসেনি। এই জন্য কন্টিনিউয়াস যে 9টা ডাটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ডাটা একদিকে পড়ে গেছে, তার মানে বুঝতে পারছি আমার সিস্টেমের এখানে কোনো অ্যাসাইনেবল কজ তৈরি হয়েছে। কোনো কমন কজ হলে তো ভেরিয়েশন হবেই, কিন্তু অ্যাসাইনেবল কোনো কজ তৈরি হয়েছে। আমাদের এখন মিনটা শিফট হয়ে গেছে, ওই যেটা বললাম আগে, মিন শিফট হয়েছে, শেপের পরিবর্তন হয়েছে। 6টা পয়েন্ট অথবা 6টা পয়েন্টের মোর কন্টিনিউয়াসলি সেটা ইনক্রিজিং হবে অথবা ডিক্রিজিং হবে। কন্টিনিউয়াস 6টা পয়েন্ট কি হচ্ছে, হয় বেড়ে যাবে অথবা কি হবে, কমে যাবে, ডাউনওয়ার্ড হবে। তাহলে এটা কি, এটা কি বেড়ে যাওয়ার উদাহরণ না কমে যাওয়ার উদাহরণ? বেড়ে যাওয়ার। বেড়ে যাওয়ার। তার মানে এটাও কিন্তু কি বলতে পারছি আমরা, প্রসেস ইজ আউট অফ কন্ট্রোল। আচ্ছা, সিমিলারলি 14টা পয়েন্ট, যেই পয়েন্ট এটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের অল্টারনেটিভ ডিরেকশনে যাবে, আইদার সেটা উপরে উঠবে অথবা নামবে। মনে করো প্রথমটা যেখানে আছে পয়েন্টটা তার নিচে নামবে অথবা প্রথমটা থেকে তার উপরে উঠবে, মানে দুটার একটা যে কোনো একটা জায়গায় চেঞ্জেস হবে। দেখো প্রথমটা থেকে দেখো জিগজ্যাগের মতো হয়ে গেছে, প্রথমটা নেমেছে পয়েন্টটা উঠেছে, আবার নেমেছে আবার উঠেছে। এরকম যদি 14টা পয়েন্ট বা 14টা পয়েন্টের বেশি হয়ে যায় ওই লিস্টের মধ্যে, তাহলে দেখে বুঝতে হবে কি এটা আউট অফ কন্ট্রোল। ঠিক আছে, আমরা 4টা রুলস পড়ে ফেলেছি, মিটিংটা এন্ড হয়ে যাবে। নতুন করে জয়েন করে পরের গুলো কথা বলছি। জি স্যার।